পরিযান পর্ব 11 ঈশিতা রহমান সানজিদা। মালাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে, সাথে আফতাবও গিয়েছে। একথা জানার পরেও পরি স্থির। অন্দরের উঠোনে মোড়া পেতে জাম্মানের সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে। ব্যাগ নিয়ে বের হয়েছে পালক। পরীকে দেখে পালক একটা মোড়া টেনে বসে বলল, তোমার মাকে শহরে নিয়ে গেছে তোমার বাবা জানো? সকালে কুসুম কইল। আচ্ছা পরি, তোমার মা কবে থেকে এরকম অসুস্থ? পরীর খাওয়া বন্ধ করে দিয়ে বলে, আম্মার অসুখ করলে কাউরে জানায় না, এমনকি আমারেও না। আম্মা কয় বড় বউগো নাকি এমনেই সব ত্যাগ করতে হয়। কথাটা বলতে গিয়ে তাচ্ছিল্য করে হাসলো পরি। পালক মুচকি হাসলো। মেয়েরা যখন থেকে কোনো বাড়ির বউ হয়ে পা রাখে তখন থেকেই সে বাড়ির সুখের কারণ হয়ে দাঁড়ায়, আর দুঃখগুলো ঘরের ময়লার ন্যায় ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেয়। বাড়ির সকলের খেয়াল রেখে আর সময় থাকে না নিজের একটুখানি যত্ন নেয়ার। হ্যাঁ, এটাই নারীর সংসার। নিজের গায়ে দাগ পড়লেও সংসারে এতটুকু দাগ লাগতে দেয়া যাবে না। মিষ্টি আর রুমি আসতেই পালক উঠে দাঁড়ালো। পরীর দিকে ফিরে তাকিয়ে বলল, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরি। জবাবে পরি মাথা দোলায় শুধু। ওরা চলে যেতেই জুম্মান হেসে বলে, এই আপা অনেক ভালো তাই না আপা? জুম্মানের কথায় পরিও সায় দিল। তারপর নিজের কাজে মন দিল। পালকের মনটা ভালো নেই, কেমন যেন অস্থির অস্থির লাগছে। বৈঠক ঘরের উঠানে পা রাখতেই শায়রের সাথে দেখা। কিছু বলতে চেয়েও বলল না পালক। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নৌকায় উঠে সে। আজকে সবাই এক নৌকাতে যাচ্ছে। সবাই চুপ করে আছে, শুধু পানিতে বৈঠা ফেলার আওয়াজ ভেসে আসছে। নীরবতা ভেঙে নাইম বলে উঠল, বুঝলেন শায়ের সাহেব, জমিদার বাড়িটা ভীষণ অদ্ভুত। বিশাল বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকজন থাকে। কেমন ভূতের বাড়ি মনে হয়। বাইরের দৃশ্য দেখছিল শায়ের। নাইমের কথা শুনে মুচকি হাসল, বলল, এখন ভূতের বাড়ি মনে হলেও একসময় লোক লস্করে পূর্ণ ছিল এই বাড়ি। মাঝখান থেকে বন্যায় সব গুলিয়ে দিল। কথাটা বলে আবার বাইরের দিকে তাকায় শায়ের। নাইম আর কিছু বলল না। ভাবল শায়েরের মন হয়তো ভালো নেই। পালক শায়েরকে দেখছে। শায়েরের গোমরা মুখটা ওর ভালো লাগছে না। এমনিতেও খুব একটা হাসে না শায়ের। আজকে নিশ্চয়ই কিছু হয়েছে। বাগানবাড়িতে পৌঁছে পালক গেল শায়েরের পিছু পিছু। পালককে নিজের সাথে আসতে দেখে দাঁড়ালো শায়ের। পিছনে ফিরে বলল, কিছু বলবেন? পালক সহজ স্বীকারোক্তি দিল, হ্যাঁ। শায়ের সোজা হয়ে দাঁড়ালো। পালক জিজ্ঞেস করে, আপনার মন খারাপ? তখন থেকে দেখছি চুপচাপ। শুধু কি এটুকুই জানতে চান? শায়েরের প্রশ্নে অস্বস্তি বোধ করল পালক। কথা গুলিয়ে ফেলে সব। আমতা আমতা করতে লাগলো সে। পালকের অবস্থা দেখে শায়ের বলল, আমার চোখ দুটোকে সস্তা ভাববেন না মিস পালক সরকার। আমার এক অদ্ভুত ক্ষমতা আছে, সেটা আপনি জানেন না। সেটা হলো আমার চোখের যার চোখ পড়ে তার মনের কথা আমার চোখ পড়ে নেয়। পালকের মনে ঝংকার তুলে চলে গেল শায়ের। থরথর করে কাঁপছে সে। ভাবছে তাহলে কি শায়ের ওর অনুভূতিগুলো বুঝতে পেরেছে? না হলে তো এভাবে বলতো না। ওষ্ঠকোণে হাসি ফুটল পালকের। হাতের অ্যাপ্রন শক্ত করে ধরে নিজের চেয়ারে বসল। এখনও তো শায়েরকে কিছুই বলেনি, তাতেই এত খুশি পালক? তাহলে ভালোবাসি বললে কত খুশি হবে। তার মানে ভালোবাসি কথাটা বলার মাঝে আনন্দ আছে। কতটা আনন্দ? ভাবতে ভাবতে মুচকি হাসল পালক। এটাও ভাবল যে আজকে সব বলবে শায়েরকে। যদিও শায়ের তাকে মানবে না, তবুও অপূর্ণতা নিয়ে সে যাবে না। বন্যার পানি কমতে শুরু করে দিয়েছে। দিন দশেকের মধ্যে পদ্মা তার পানি ফিরিয়ে নিবে মনে হয়। এদিক দিয়ে পালকদের তাড়াতাড়ি চলে যেতে হবে। গ্রামের সবাইকে ওরা মোটামুটি সচেতন করে ফেলেছে। তাই ওরা গ্রামের মানুষদের সাথে একটু বেশি সময় কাটাচ্ছে। সবাইকে ওরা এই কদিনের আপন করে নিয়েছে। সাধারণত গ্রামের মানুষগুলো একটু নোংরা হয়ে থাকে। বন্যায় দিক দিশা হারিয়ে সবাই আরও নোংরা হয়ে গেছে। কোনো কিছুরই তাদের ঠিক নেই। তবুও নাইমরা নিজ হাতে সবাইকে সেবা দিয়েছে। যে মিষ্টি প্রথমে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মিষ্টিও সবাইকে আপন করে নিয়েছে। গ্রামের সবাই দোয়া এখন ওদের মাথায়। কত বৃদ্ধা যে নাইমের মাথায় হাত রেখে দোয়া করেছে তার হিসেব নেই। অনেকদিন পর সম্পানকে দেখলো নাইম, সাথে বিন্দুও রয়েছে। হাতে থাকা ব্যাগটা থেকে লাল রঙের দুমুঠো কাচের চুড়ি বের করে বিন্দুর হাতে দিয়ে শুধালো, লাল শাড়ি পইরা হাতে এই লাল চুড়ি আর শিথিলে লাল সিন্দুর পইরা যখন আমার বউ হইয়া আমার ঘরে আইবি, তখন চোখ বইরা তরে দেখমু বিন্দু। লজ্জায় মাথা নত করে বিন্দু। সামনে থাকা পুরুষটিকে নিয়েই তার যত কল্পনা জল্পনা। তার ঘরের ঘরণী হবে।
শাখা সিঁদুর পরে সেজেগুজে ঘুরে বেড়াবে আর সম্পান সমুদ্রের কথা বলে লজ্জা দেবে বিন্দুকে। কিন্তু সম্পান তাকে এখনই লজ্জায় আড়ষ্ট করে ফেলেছে। সম্পান বুঝতে পারলো বিন্দু লজ্জা পাচ্ছে, তাই সে কথা ঘুরিয়ে বলল, কাইল ভোরে শহরে যামু, তোর লাইগা লাল শাড়ি আনমুনে, পারলে ভোরে দেখা করিস। কিন্তু আমি তো ভোরে উঠতে পারি না, তুই তো আবার ঘুম পাগল, এত ঘুম পাগল হইলে সংসার করা মুশকিল হবে, তাই ঘুম কমা বিন্দু, পরাণে এত ঘুম রাখিস না, পরাণে তো তুমিও আছো, তোমারে নিয়ে ঘুমাই। দুষ্টু হাসলো বিন্দু, সাথে সম্পানও হাসলো, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। নাইমকে দেখে মিলিয়ে গেল বিন্দুর হাসি, তড়িৎ গতিতে যাই বলে চলে গেল, কিন্তু সম্পান ঠায় দাঁড়িয়ে আছে। নাইম কাছে এগিয়ে দাঁড়ালো, মৃদু হেসে বলল, নিজের ভালোবাসা তো ঠিকই পেয়ে গেছ, অথচ আমার বেলায় অন্যায় কেন সম্পান? তাহলে কি আমি ধরে নিব যার যার ভালোবাসা তার কাছে মূল্যবান, বাকি সবই ঠুনকো? ঈষৎ চমকালো সম্পান। এই নাইম কয়েকদিন আগে তার কাছে নিজের মনোভাব পোষণ করেছিল, বলেছিল সে পরীকে দেখতে চায় এবং খুব করে ভালোবাসতে চায়। সম্পানের কাছে আকুতি করে সাহায্য চেয়েছিল, কিন্তু ভীতু সম্পান তাকে ফিরিয়ে দিয়েছিল, বলেছিল সে কোনো সাহায্য করতে পারবে না। নাইমের চোখের দিকে তাকিয়ে সেদিন মায়া হয়েছিল সম্পানের, কিন্তু তার কিছুই করার নেই। এই সুদর্শন পুরুষটিকে ফেরাতে মন চাইছিল না। এছাড়া যে কোনো উপায় নেই সম্পান মাঝির কাছে। সে আস্তে করে বলল, আমি কিছুই করতে পারবো না ডাক্তারবাবু। পরীর লগে কথা তো দূরের কথা, জমিদার বাড়ির ধারের কাছে যাওয়ার সাহসও নাই আমার। এত ভয়ের কারণ কি সম্পান? কারণ আজ থেকে 8 বছর আগে রাখাল দাদার যে অবস্থা হয়েছিল তা দেখে ভয়ে কাঁপছিল পুরা গ্রাম। তারপর থেকে জমিদার বাড়ির কোনো মাইয়ার দিকে তাকানোর সাহস কারো হয় নাই। বিন্দুও পারবো না। আমি চাই না বিন্দুর কোনো ক্ষতি হোক। কপালে দৃঢ় ভাঁজ পড়ল নাইমের। রাখাল সম্পর্কে সে অবগত। সোনালি তার হাত ধরে পালিয়েছে। নাইম আবার জিজ্ঞেস করে, তুমি দেখেছিলে রাখালকে? এখন ওরা কোথায় আছে? জানি না, আমি তখন ছোটো আছিলাম, তাও আমার মনে আছে সব। আপনি যদি দেখতেন তাইলে আপনিও পরীর আশেপাশে যাইতে চাইতেন না। আমি এখন যাই বাবু, একখান কথা কই, জমিদার রে যত ভালো দেখেন তত ভালো না। যেদিন রাখাল রে মারছিল সবাই সেদিন বুঝছি আমি। সম্পান চলে গেল। নাইম বুঝলো রাখালের মারাকে কেন্দ্র করে গ্রামের সবাই এখনও জমিদারের ভয়ে তটস্থ। এখনও কোনো পুরুষ জমিদার বাড়িতে যায় না। তবে কি রাখালের সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল? তাই হবে, না হলে সম্পান এত ভয় পেত না। তবে ওরা দুজন এত কিছুর পরেও একসাথে আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সম্পানের কথাগুলো যেন নাইমের ইচ্ছে আরও বাড়িয়ে দিল। পরীর কথা সে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না। প্রতিটি মুহূর্ত তার পরীকে ভেবেই কাটে। এরই মধ্যে সন্ধ্যা হতে চলল, সঙ্গে ঝড়ের পূর্বাভাস। মৃদু বাতাসে ছেয়ে গেল চারিদিক। মিষ্টি, রুমি আর আসিফ এসে নৌকায় চড়ে বসে। বড় নৌকা আজ নেই, তাই দুটো ছোট নৌকা ঘাটে বাঁধা। রুমিদের নৌকা ছেড়ে দিয়েছে। তখনই মিষ্টি বলে উঠল, এই যা, পালককে ফেলে চলে আসলাম। পালক পরের নৌকায় আসবে, চিন্তা করিস না। আসিফের কথায় শান্ত হলো মিষ্টি। নৌকা জমিদার বাড়ির সামনে থামতেই ওরা নেমে ভেতরে গেল। অন্দরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় আসতেই ওরা দেখতে পেল হারিকেন হাতে পরী এদিকে আসছে। পরীর এক হাতে হারিকেন, আরেক হাত দিয়ে পরনের ঘাগরা সামান্য উঁচু করে ধরে রেখেছে। লাল আলোতে শোভা পাচ্ছে পরীর সৌন্দর্য, যা দেখে ঈর্ষান্বিত হলো মিষ্টি। কিন্তু সে চুপ রইল। পরীর কাছে এসে জানতে চাইল পালক কোথায়। রুমি জবাব দিল সে পরের নৌকাতে আসছে। পরী এ কথা শুনে কুসুমকে ডাকতে ডাকতে নিচে চলে গেল। নিজেদের কক্ষে গিয়ে মিষ্টি ক্ষোভ প্রকাশ করল। তেজি গলায় বলল, এই মেয়েকে দেখলে আমার গা জ্বলে যায়। ওর মতো সুন্দর না তুই এর জন্য? না, ওর মতো সুন্দর হতেও চাই না, কিন্তু ওর জেদ দেখলে আমার বিরক্ত লাগে। এতটুকু বয়সে এত সাহস সঞ্চয় করতে সবাই পারে না, কিন্তু পরীর মধ্যে সে সাহস আছে, আছে যথেষ্ট বুদ্ধি। শক্তি দিয়ে না হলেও বুদ্ধি দিয়েও 100 জনের সাথে লড়তে পারবে। বিপরীতে জবাব দিল না মিষ্টি। চুপচাপ পোশাক বদলে পালঙ্কে শটান হয়ে শুয়ে রইল। প্রহর বাড়তেই রুমির চিন্তা হলো, পালক তো এখনও এলো না। চারিদিকে প্রবল বেগে বাতাস বইছে। তাহলে কি ওরা আসতে পারেনি? মিষ্টি ঘুমাচ্ছে, তাই রুমি গেল বৈঠক ঘরে। নাইমদের কক্ষের দরজায় পরপর কয়েকবার টোকা দিতেই শেখর এসে দরজা খুলল। রুমি অবাক হয়ে ভেতরে ঢুকে বলল, তোরা চলে এসেছিস? তাহলে পালক কোথায়? বিস্মিত কণ্ঠস্বরে শেখর বলে,
তোদের সাথে আসেনি? আমরা তো ভাবলাম তোরা একসাথে এসেছিস। নাইম শুয়েছিল। সে উঠে এসে বলল, তাহলে পালক কোথায়? বাগানবাড়িতে আটকা পড়ল নাকি? তাই হবে। তোরা পালককে আনার ব্যবস্থা কর তাড়াতাড়ি। রুমিকে আশ্বাস দিয়ে নাইম ছুটে গেল শায়েরের ঘরে। শায়ের ওদের সাথেই ফিরেছে। নাইমের মুখে পালকের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে। প্রবল বাতাসের মধ্যেই নাইম, শেখর, আসিফ আর শায়ের বেরিয়ে পড়ল। মধ্যরাতে ঘুম ভাঙে পরীর। কেন যেন অস্থির অস্থির লাগছে ওর। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঘামতে লাগলো পরী। একটা স্বপ্ন দেখেছে সে, কিন্তু কী দেখেছে তা মনে করতে পারছে না। এমনটা মাঝে মাঝেই হয় পরীর সাথে। স্বপ্নে কী দেখে তা কিছুতেই মনে করতে পারে না। সে কি সুস্বপ্ন দেখেছে নাকি দুঃস্বপ্ন? ভাবতে ভাবতে পরী হাঁটু জড়ো করে অন্ধকার কক্ষে বসে রইল। এভাবেই অনেকক্ষণ কেটে গেল। আর ঘুমাতে পারল না পরী। তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। মোরগ ডাকার সাথে সাথেই কুসুম আর জুম্মান ছুটে এলো পরীর ঘরে। কুসুমের ডাকে থরফরিয়ে ওঠে পরী। কিন্তু কুসুম কথা বলতে পারছে না, শুধু হাঁপাচ্ছে। পরী তাকিয়েই রইল। কুসুম নিজেকে ধাতস্থ করে বলল, পরী আপা, সর্বনাশ হয়ে গেছে। কাইল রাইতে ডাক্তার আপা বন্যার পানিতে ডুইবা মইরা গেছে। কুসুমের কথাটা শুনে পরীর শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কাঁপতে লাগলো সর্বাঙ্গ। কুসুম ডাক্তার আপা বলতে কাকে বোঝাচ্ছে? প্রশ্নটা করতে পারে না পরী। ঠোঁট দুটো তার অসম্ভবভাবে কাঁপছে। পরীর চাহনি দেখে জুম্মান বলল, ওই ভালো ডাক্তার আপা। আপা বাইরে লাশ আনছে। পরীর কানে একটা কথা বাজতে লাগলো, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরী। আর বসে থাকতে পারল না পরী। ছুট লাগালো সে। সিঁড়ি ভেঙে নিচে এসে যেই না বৈঠক ঘরের দিকে যাবে, তখনই মালা চেপে ধরে পরীর হাত। একটানে পরীকে এনে বুকে চেপে ধরে মালা। মালাকে দেখে পরী অবাক হয় না, বরং শক্ত করে জড়িয়ে ধরে মালাকে। পরীর মুখ থেকে বারবার আম্মা শব্দটি বের হচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।